এই যে তেল উৎপাদনের ক্ষেত্রেও যেমন এই হরমুজ প্রণালী বন্ধের কারণে যেই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে কাতার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাহরাইন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কাতার বাহরাইনের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম। আর কাতার বাহরাইন এককভাবে সিদ্ধান্ত নিলেও সে কোনোভাবেই বাইরে কোনো তেল গ্যাস বিক্রি করতে পারছে না। কাতার, বাহরাইন, কুয়েত। সৌদি আরব পারছে, কারণ সৌদি আরবের পশ্চিম অংশে অর্থাৎ লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে তার বড় ধরনের গ্যাসের পাইপলাইন আছে এবং সেই গ্যাসের পাইপলাইন দিয়ে সে তেল গ্যাস বিক্রি করতে পারে। তেলের বাজারে বড় ধরনের একটা ধাক্কা দিল সংযুক্ত আরব আমিরাত। যখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সারা বিশ্বের তেলের বাজারে ব্যাপক পরিমাণে অস্থিরতা বিরাজ করছে, সেই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের হঠাৎ করেই এই ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন এটার একটা বড় ধরনের কৌশল হিসেবে, এবং একই সাথে এই যুদ্ধে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের পরিচালিত যে যুদ্ধ, এই যুদ্ধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ফলাফলে যে নতুন নতুন বলয়, নতুন নতুন কৌশল, নতুন নতুন জোট, বিভিন্ন দেশের নতুন জায়গায় অবস্থান, নতুন করে পজিশন নেয়ার যে একটা ধারার দিকে যাবে, সেটারই একটা ধাপ। সংযুক্ত আরব আমিরাত এই সিদ্ধান্তের মাধ্যমে কি মিন করলো বা কি আমাদেরকে বলতে চাইছে, বোঝাতে চাইছে? সংযুক্ত আরব আমিরাত বলছে যে সে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে নিয়ে এসে দীর্ঘমেয়াদে তার এই তেলের মজুদকে ব্যবহার করতে এবং রাষ্ট্রীয় স্বার্থকে সমুন্নত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা যেরকম তার অর্থনৈতিক সিদ্ধান্ত, সেরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রায় 1960 সাল থেকে এই ওপেকের সদস্য। ওপেক কি? ওপেক হচ্ছে আন্তর্জাতিক ভাবে তেল উৎপাদন করে সেই তেল বিভিন্ন দেশে রপ্তানি করা সংস্থা। শুধুমাত্র কি এই ওপেকভুক্ত দেশগুলোই তেল রপ্তানি করে, এর বাইরে কেউ করে না? করে। ওপেকভুক্ত দেশগুলো সারা বিশ্বের তেলের রপ্তানির মোটামুটি 40% তারা রপ্তানি করে, বাকিগুলো অন্যান্য দেশ। এখন এই ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 11টি। তার মধ্যে আছে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুয়েটরিয়াল গিনি এবং কঙ্গো। আর এই ওপেকের সদস্যদের বাইরেও ওপেক প্লাসের মধ্যে আছে রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। এই দেশগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তারপরে হচ্ছে তাদের এক একটা দেশ কি পরিমাণ তেল উৎপাদন করতে পারবে দৈনিক, সেটা নির্ধারণ করত। এবং এই নির্ধারণের ক্ষেত্রে বিশেষ করে সৌদি আরব এবং রাশিয়ার ব্যাপক একটা প্রভাব ছিল, কারণ সৌদি আরব এবং রাশিয়া এদের মধ্যে সবচাইতে বেশি দৈনিক তেল উৎপাদনকারী দেশ। এখন এই সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে সে দৈনিক 3 মিলিয়ন ব্যারেল, খুব সম্ভবত 3 মিলিয়ন ব্যারেলের মতো একটা তেল উৎপাদন করে। এখন তার এই যে তেল উৎপাদন, সে এটাকে বলছে যে আমি এটাকে ডবল করতে পারবো, সেই অবকাঠামোগত প্রস্তুতি এবং সে পরিমাণ তেল আমার আছে, কিন্তু ওপেক এবং ওপেক প্লাস তাকে সেই অনুমোদন দিচ্ছে না। এখন এই যে তাকে অনুমোদন দিচ্ছে না এবং এই অনুমোদনের জন্য সে ওপেকের কাছ থেকে বসে থাকতো এবং বিভিন্ন দেশের সাথে তার এ নিয়ে কিন্তু আগে থেকেও একটু ওপেকের মধ্যে ঝামেলাও ছিল। যেমন সৌদি আরবের সাথে তার এ নিয়ে হচ্ছে ঝামেলা ছিল। সৌদি আরবকে সে চাপ দিত যে তুমি যেভাবে হচ্ছে এই ওপেককে ব্যবহার করে তারপরে আমার উপরে চাপ সৃষ্টি করছো, বা বিভিন্ন দেশকে যে তুমি কি বলে এই যে চাপ দিয়ে তেল উৎপাদনকে কমিয়ে রাখছো, এটা আমি মানতে চাই না। যেমন ধরেন সৌদি আরব এই যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদনের ক্ষমতা ছিল হচ্ছে প্রায় 9 থেকে 11 মিলিয়ন ব্যারেল দৈনিক। সবচাইতে বেশি তেল উৎপাদনকারী দেশ, বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকা দৈনিক 13 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। সৌদি আরব হচ্ছে 7 থেকে 11 মিলিয়ন। রাশিয়া হচ্ছে
9 থেকে 11 মিলিয়ন, মানে সৌদি আরব আর রাশিয়া প্রায় কাছাকাছি পরিমাণ তেল উৎপাদন করে দৈনিক। এরপরে আছে কানাডা, তারপরে চায়না, তারপরে ইরাক, তারপরে ব্রাজিল, তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের দৈনিক তেল উৎপাদন এখন যে কোটা অনুযায়ী যেটা করে সেটা হচ্ছে 3.2 মিলিয়ন থেকে 3.5 মিলিয়ন ব্যারেল। এখন সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে এই যে এখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে, ইরান যুদ্ধ শুরু থেকে সারা বিশ্বে যে তেলের চাহিদা, যে পরিমাণ চাহিদা, এই চাহিদা পূরণ করতে আমাদের আরো বেশি পরিমাণ তেল উৎপাদন করতে হবে, এবং সেই যে বেশি পরিমাণ তেল উৎপাদন করতে হবে, বিশ্বের চাহিদা আরো বাড়বে, সেই চাহিদাতে আমি বর্তমানে যে অর্থনৈতিক সমস্যায় পড়েছি, এই অর্থনৈতিক সমস্যাটাকে বা আমার যে এখন অর্থনৈতিক যতটুকুই ঘাটতি আছে এটাকে খুব দ্রুত পূরণ করার জন্য আমার ব্যাপক পরিমাণে তেল উৎপাদন করতে হবে। আর সৌদি আরব সহ অন্যান্য ওপেকভুক্ত দেশগুলোর কথা হচ্ছে, আমি যদি তেল উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রকে কোটা দিয়ে দেই এবং যার যে পরিমাণ মজুদ আছে সেই মজুদের একটা নির্দিষ্ট সংখ্যা হিসেব করে তারপরে তার উপরে কোটা দেয়া হয়, যে যার মজুদ বেশি সে বেশি কোটা পাবে, যার মজুদ কম সে বেশি কম কোটা পাবে, এরকম একটা বিষয় আছে সেখানে। এখন এই কোটার মধ্যে থেকে সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে, আমার উৎপাদন করার ক্ষমতা অনেক বেশি, আমার মজুদ শেষ হয়ে যাক, সেটা তোমার আমার ব্যাপার, তোমার কি। এবং এখানের বিষয়টা কিরকম দেখেন, ওপেক কি করে, ধরেন আপনার কাছে বড়ই আছে, আমার কাছেও বড়ই আছে, আমরা 5 জন বড়ই বিক্রেতা, 5 জন এসে চিন্তা করলাম কি, আচ্ছা আমরা যদি সব বড়ই একদিন একেবারে গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে বিক্রি করি তাহলে বড়ের দাম কমে যাবে। তাহলে কি, তাহলে বড়ের দাম একটা নির্দিষ্ট লেভেলে রাখতে আমরা সপ্তাহে এই যে বাজারের দিনগুলো আসে, এক একটা বাজারের দিন তুমি 5 কেজি, আমি 5 কেজি, ও 5 কেজি, ও 5 কেজি, এতটুকু বড়ই বিক্রি হবে। এতেই মোটামুটি এই এলাকার মানুষজনের যে বড়ই খাওয়ার চাহিদা সেটা পূরণ হবে, এটা বেশি দরকার নেই, বাকিগুলো আমরা রেখে দিই পরের সপ্তাহে আবার। অথবা আরো একটু সহজ করে যদি বলি, একটা দেশে যে পরিমাণ চাল দরকার সে পরিমাণ চাল উৎপাদন হচ্ছে, অথবা ধান, এখন সেই ধানকে যদি আপনি একই সময় পুরো বাজারে বিক্রি করে দেন তাহলে ধানের দাম কমে যায়, এটা তো হয় যখন ধানের সিজন আসে তখন দাম কমে যায়। এখন আপনি ওই একই সময় বিক্রি না করে তারপরে হচ্ছে চাষিদের উপরে কোঠা বসিয়ে দিলেন, কোটা বসিয়ে দিয়ে বললেন যে তুমি, তোমার কতগুলো ধান আছে, আমার হচ্ছে 20 মন ধান আছে, তোমার কত আছে, আমার 100 মন আছে, তোমার কত আছে, আমার 200 মন আছে, ওকে ঠিক আছে, তাহলে তোমরা তোমার যে ধান আছে সেই ধানের 5% করে বাজারে বিক্রি করতে পারবা, এর পরের মাসে 5%, এর পরের মাসে 5%, তাহলে এই ধানের দামটা আপনি একইভাবে রাখলেন এবং মানুষের যে চাহিদাটাকেও পূরণ করলেন, আর আপনার এই মজুদটা একই দিনে শেষ হয়ে যাচ্ছে না, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে না, এরকম একটা বিষয় সহজে বোঝানোর জন্য বললাম। তো এই ওপেকভুক্ত দেশগুলো একত্রে বসে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমরা টোটাল কত মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করব, বিশ্বের চাহিদা এই পর্যন্ত, ওকে ঠিক আছে, এই পর্যন্ত চাহিদা পূরণ করতে আমরা এই পর্যন্ত উৎপাদন করব। আবার অনেক সময় তারা এভাবে সিদ্ধান্ত, আচ্ছা তেলের দাম এখন কমে যাচ্ছে, একেবারে $70 গেছে, ওকে ঠিক আছে, তেলের উৎপাদনটা আমরা একটু কমাই দিই, চলো আমরা সবাই মিলে তেলের উৎপাদন কমাই দিই। তারা সিদ্ধান্ত নেয় যে আমরা হচ্ছে 2 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেব, তাহলে কার কাছ থেকে কত পার্সেন্ট কমে যাবে সেটা তারা হিসাব করে, তারপর হচ্ছে তেলের উৎপাদন কমিয়ে দেয়, তেলের উৎপাদন যখন কমিয়ে দেয় তেলের দাম বাড়ে এবং তাদের ইনকামটা তখন সেই অনুযায়ী হয়, এটা করে। এখন সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে আমি এটার মধ্যে থাকবো না কেন, কারণ হচ্ছে আমার ওই দামের উপরে নির্ভর করে যে হচ্ছে দাম বাড়াই দেব, তেল কমবে, হ্যাঁ কম তেল উৎপাদন হবে, তারপরে হচ্ছে তেলের দামের একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা ইয়ার মধ্যে রাখবো, আমি সেটার মধ্যে থাকবো না, আমি বেড়ে যাই, আমি এখন 3.5 মিলিয়ন ব্যারেল যে উৎপাদন করতেছি আমি এটাকে হচ্ছে 5 থেকে 7 মিলিয়ন ব্যারেলে নিয়ে যাব। বুঝলাম, ভালো কথা, বেড়ে গেল। মে মাসের 1 তারিখ আগামীকালকে হচ্ছে এই ওপেকের বৈঠক আছে, ওপেকের বৈঠকে সে ফাইনাল লাস্ট বৈঠকে হচ্ছে বসবে। এখন এই লাস্ট বৈঠকে যে বসবে এটার আগেই সে বলে দিল যে আমি কি বলে ওপেকের মধ্যে থাকতেছে না। দেখেন ওপেকের হেডকোয়ার্টার কোথায়, ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ইউরোপে, অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনাতে। সেখানে ওপেকের সদস্য দেশগুলোর বৈঠক হবে এবং সেই বৈঠকে সে সিদ্ধান্ত নিচ্ছে 1 তারিখ থেকে আমি বেরিয়ে যাব। এখন 1 তারিখ থেকে বেরিয়েই গেলে সে ধরেন 2 তারিখ থেকে কি এই পরিমাণ তেল উৎপাদন করতে পারবে? পারবে না। হরমুজ প্রণালী যতদিন বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাত ততদিন তার এই যে টার্গেট যে আমি 5 মিলিয়ন ব্যারেল উৎপাদন করব, সেটার অবকাঠামো আমি তৈরি করে রেখেছি, তাতেও কাজ হবে না। কারণ হচ্ছে হরমুজ প্রণালী দিয়েই তার তেল যাবে। হ্যাঁ, হরমুজ প্রণালীর বাইরে সংযুক্ত আরব আমিরাতের একটা সুযোগ আছে। সংযুক্ত আরব আমিরাতের এই যে হরমুজ প্রণালীর বাইরে গিয়ে ওমান সাগরে তার যে ফুজাইরা বন্দর আছে সেখান থেকে সে তেলের পাইপ দিয়ে তেল রপ্তানি করে। সেটার পরিমাণ ধরেন দৈনিক 1 থেকে 1.5 মিলিয়ন ব্যারেল। তো এখন এই তেলের পাইপ দিয়ে যে পরিমাণ তেল রপ্তানি আপনি করতেছেন দৈনিক 1 থেকে 1.5 মিলিয়ন ব্যারেল, সেটাকে আপনি 5 মিলিয়ন ব্যারেল বানাতে পারবেন না। কারণ হচ্ছে আপনার যতগুলো তেলের কূপ আছে অথবা উৎপাদনের জায়গা আছে সেখান থেকে সব তেল আপনি এই পাইপ দিয়ে আরো বেশি করে, মানে পাইপের ধরেন সাইজটা হচ্ছে এই, এখন এটা দিয়ে তো একটা নির্দিষ্ট পরিমাণ সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণ তেল আসবে, সেটা দিয়ে আপনি হচ্ছে অনেক বেশি পরিমাণ তেল আনতে পারবেন না, ডবল করতে পারবেন না। কিন্তু উৎপাদন করছেন যেই সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত জায়গায় আপনার যে টার্মিনালগুলো আছে হরমুজ প্রণালীর ভিতরে, অর্থাৎ কি বলে পারস্য উপসাগরের মধ্যে, সেখান থেকে আনা সম্ভব। যাই হোক, এটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, কিসের জন্য সেই সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্ত একদিকে ট্রাম্পের পক্ষে এটা একটা সিদ্ধান্ত হয়েছে। ট্রাম্পের পক্ষে এই জন্য সিদ্ধান্ত হয়েছে, ট্রাম্প এই যুদ্ধ শুরুর আগ থেকেই বারবার এই ওপেকের উপরে চাপ দিয়ে আসছিলেন। ট্রাম্প বলছিলেন যে তেলের দাম কমানো দরকার, তেলের দাম কমলে হচ্ছে মানুষ হাফ ছেড়ে বাড়বে, তেলের দাম কমালে ট্রাম্প অনেক বিষয় হচ্ছে লড়াই করতে পারবে, তেলের দাম কমালে এই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই ক্ষেত্রে তিনি তার দেশের লোকজনকে দেখাতে পারবেন যে দেখো আমি তেলের দাম কমিয়েছি এবং বিভিন্ন প্রোডাক্টের দাম কমছে। তিনি বহুবার চাপ দেওয়ার চেষ্টা করছেন। রাশিয়া তেলের দাম কমালে রাশিয়ার হচ্ছে কি বলে এটাকে, রাশিয়ার যে তেলের উপরে এমনিতেই চাপ আছে, এমনিতেই রাশিয়ার তেলের দাম কম, তারপরে যদি বিশ্ববাজারে তেলের দাম আরো কমে যায় তখন রাশিয়ার তেলের দাম আরো কমাতে হবে এবং রাশিয়ার অর্থনৈতিকভাবে আরো দুর্বল হবে। এরকম অনেকগুলো জিনিস তিনি চেয়েছিলেন, কিন্তু সৌদি আরব, রাশিয়া এরা অনেক বেশি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো এখন সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়া মানে হচ্ছে ট্রাম্পের জন্য এটা একটা কৌশলগত বিজয় বা ভালো একটা খবর। সংযুক্ত আরব আমিরাত কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধ শেষ হয়ে গেলে, আজ হোক কাল হোক, যুদ্ধ তো শেষ হয়, যুদ্ধ শেষ হয়ে গেলে ব্যাপক পরিমাণে তেলের চাহিদা বাড়বে। আমি জানি না যে এই সমস্ত কোম্পানি এখন তেল কেনার জন্য হন্যে হয়ে ঘুরছে, সেই সমস্ত কোম্পানি তখন যার কাছ থেকে যত বেশি তেল পারে কিনতে চাইবে, যত বেশি পারে তখন কিনতে চাইবে, কারণ প্রচুর পরিমাণে চাহিদা হয়ে বসে আছে। সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে আমি এই তেল বিক্রি করে খুব দ্রুত হচ্ছে আমার অর্থনীতিকে চাঙ্গা করব, আমার দুবাইকে আবার ইয়া হাবিবি কাম টু দুবাই বানাবো, আমার সংযুক্ত আরব আমিরাতকে আবার আমি সেই জায়গায় নিয়ে আসবো। এবং এই ক্ষেত্রে এই যে সৌদি আরবের যে উচ্চাভিলাষী স্বপ্ন যে আমি হচ্ছে নিয়ম সিটি বানিয়ে মধ্যপ্রাচ্যের সব অর্থনীতিকে ওখানে টান দেব, সে জায়গায় আমি হচ্ছে অর্থনীতির একটা কি বলে নতুন দুবাই বানাবো, এবং সেই নতুন দুবাই বানালে বর্তমান দুবাই এবং আবুধাবি থেকে বড় বড় কোম্পানিগুলো তাদের বিনিয়োগ নিয়ে এখানে চলে আসবে, এবং সেই বিনিয়োগ এখানে চলে আসলে সংযুক্ত আরব আমিরাতের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। সেটা থেকে বাঁচার জন্য সংযুক্ত আরব আমিরাত এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আরো একটা হচ্ছে সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক সংঘাতটা হচ্ছে সরাসরি ফাইট না, কিন্তু দ্বন্দ্ব আছে। সৌদি আরব এখনো পর্যন্ত এই পুরো মধ্যপ্রাচ্যে এবং আরব বিশ্বে, মুসলিম বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, এটা আপনি মানেন বা নাই মানেন। সেই নেতৃত্বে উপসাগরীয় যে দেশগুলোর সংস্থা জিসিসি, উপসাগরীয় দেশগুলোর সংস্থায় সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে। আজকে উপসাগরীয় দেশগুলোর সংস্থার শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল সৌদি আরবের জেদ্দায়, যে এই যুদ্ধ নিয়ে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এখন
সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে সৌদি আরব এই উপসাগরীয় জোটগুলোর সংস্থাকে জিসিসিকে অকেজো করে রেখেছে নিজের স্বার্থে। জিসিসি এই যুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে নাই। সংযুক্ত আরব আমিরাতের কথা ছিল আমেরিকা ইসরায়েলের ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ যতটা না ইরান মানে সেখানে ভুক্তভোগী, তার চেয়েও বেশি ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে তার কথা। এবং ইরান সংযুক্ত আরব আমিরাতকে টার্গেট করছে। ইরান হচ্ছে এখানের একেবারে কৌশলগত সবচাইতে বড় শত্রু। এই শত্রুর বিরুদ্ধে এই উপসাগরীয় দেশগুলোর যে সংস্থাটি, তার সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার ছিল, এবং ইরানের বিরুদ্ধে দরকার হলে আমেরিকা ইসরায়েলের সাথে একত্রে বেরিয়ে এসে লড়াই করা দরকার ছিল। এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কথা। কিন্তু সেই জায়গাতে ঠেকিয়ে রেখেছে সৌদি আরব। সৌদি আরবের এই ঠেকিয়ে রাখার কারণে কি হয়েছে, সরাসরি এই আরব দেশগুলো আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধে এখনো পর্যন্ত যায়নি, এবং এই যুদ্ধে সরাসরি না যাওয়ার কারণে ইরান এই দেশগুলোকে ভিন্ন ভিন্নভাবে আঘাত করে বেশি ক্ষতি করতে পেরেছে। যদি সরাসরি যেত তাহলে ইরানে আরো বেশি চাপ সৃষ্টি করতে পারত। দরকার হলে ইরানে আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা বা আমেরিকার সৈন্যরা ইরানের বিভিন্ন দ্বীপ দখল করত, এবং ইরান এখন এমন চাপে থাকতো যেই চাপে ইরান আমেরিকা এবং ইসরায়েলের শর্তে, আরব দেশগুলোর শর্তে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হতো। এই কৌশলটাকে কাজে লাগায় নাই। কার কারণে হয় নাই? সৌদি আরব যেহেতু নেতৃত্ব দিচ্ছে, সৌদি আরবের কারণে। সুতরাং এই সৌদি আরবের উপর থেকেও তার একটা আক্রোশ, এবং সেটারও প্রতিফলন। আজকে যে সৌদি আরবে বৈঠকটা হলো, সেই বৈঠকে কাতারের আমির গিয়েছেন, তারপরে হচ্ছে আরো যে আরব দেশগুলো আছে সেই দেশগুলোর শীর্ষ যে নেতারা, সর্বোচ্চ পর্যায়ের নেতারা গিয়েছেন, কিন্তু সংযুক্ত আরব আমিরাত শুধু তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে। বৈঠকের নেতৃত্ব দিয়েছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তো এরকম একটা বৈঠকে সংযুক্ত আরব আমিরাত থেকে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একজনকে পাঠানো মানে হচ্ছে সেখানেও বার্তা দেওয়া। সুতরাং এই যে ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে একটা নিজেদের মধ্যে কোন্দল এবং ভাঙন সৃষ্টি করছে। যদিও এই ভাঙন এর যুদ্ধের আগে থেকেই শুরু হয়েছিল, বা এই ভাঙনের যে ইঙ্গিত সেটা যুদ্ধের আগে থেকেই শুরু হয়েছিল। যেমন ধরুন ইয়েমেনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যে একটা সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছিল, সেখান থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে একেবারে মানে থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে শেষ পর্যন্ত। সেখানেও সংযুক্ত আরব আমিরাত অনেকটাই হচ্ছে অপমানিত হয়েছে। তারপরে এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু সৌদি আরব সেরকম ভাবে সরাসরি দাঁড়ায়নি। সৌদি আরব আমেরিকার সাথে এখনো পর্যন্ত একইভাবে আছে, কিন্তু যে ইরানের বিরুদ্ধে সরাসরি হচ্ছে আরব দেশগুলোর আক্রমণে সৌদি আরব সায় দেয় নাই। এবং একই সাথে এই যে তেল উৎপাদনের ক্ষেত্রেও, যেমন এই হরমুজ প্রণালী বন্ধের কারণে যেই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে কাতার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাহরাইন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কাতার বাহরাইনের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম। আর কাতার বাহরাইন এককভাবে সিদ্ধান্ত নিলেও সে কোনোভাবেই বাইরে কোনো তেল গ্যাস বিক্রি করতে পারছে না। কাতার, বাহরাইন, কুয়েত। সৌদি আরব পারছে, কারণ সৌদি আরবের পশ্চিম অংশে অর্থাৎ লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে তার বড় ধরনের গ্যাসের পাইপলাইন আছে, এবং সেই গ্যাসের পাইপলাইন দিয়ে সে তেল গ্যাস বিক্রি করতে পারে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতে কিছুটা পারে। তো সৌদি আরবের এই তেল গ্যাস বিক্রির পরিমাণটা অনেক বেশি, প্রায় 5 মিলিয়ন ব্যারেল সে দৈনিক বিক্রি করতে পারে। মানে তার 9 মিলিয়ন ব্যারেল থেকে সে 5 মিলিয়ন ব্যারেল পর্যন্ত বিক্রি করতে পারছে, এই জায়গায় আছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের এখান থেকে বেরিয়ে যাওয়াটা আরো অনেকগুলো দেশকে বের করে নিয়ে যাবে কিনা সেটা একটা দেখার বিষয়। এটা খুব সহজে যে হচ্ছে বিষয়টা সেরকম না। অনেকগুলো দেশ এর আগেও বিভিন্ন সময় বেরিয়ে গিয়েছিল, আবার পরবর্তীতে এই ওপেকে এসেছে। কিন্তু যে সময়টাতে সে বেরিয়ে যাচ্ছে সেই সময়টা হচ্ছে একটা ক্রিটিক্যাল সময়। এই খবরটা, হরমুজ প্রণালী বন্ধের খবরটা যত শক্তিশালী ছিল, যত বড় একটা ভূমিকম্প বা ধাক্কা দিয়েছিল, এই সংযুক্ত আরব আমিরাতের এরকম বেরিয়ে যাওয়ার ঘোষণাটাও সেরকম একটা বড় ধরনের ধাক্কা। এখন এই ধাক্কাগুলো
অদূর ভবিষ্যতে কি কাজে দিবে? একদিকে ট্রাম্পের কাজে দিবে, অন্যদিকে খুব সম্ভবত ইসরায়েলের কাজে দিবে। সংযুক্ত আরব আমিরাত ব্যাপক পরিমাণে তেল বিক্রি করবে যুদ্ধ শেষ হয়ে গেলে। এবং শুধুমাত্র তেল বিক্রি না, এই মধ্যপ্রাচ্যে সে মানে স্বাধীনভাবে অনেকগুলো বিষয় এরপরে সিদ্ধান্ত নিবে এবং আমার কাছে যেটা মনে হয় তার এই সিদ্ধান্তের পেছনে হয়তোবা ইসরায়েলের বড় একটা প্রভাব থাকতে পারে। আর সেটা যদি হয় তাহলে এই যুদ্ধ পরবর্তী সময়ে সে ইসরায়েলের আরো বেশি ঘনিষ্ঠ হয়ে আরো অনেকগুলো সিদ্ধান্ত নেবে। এবং যেই কাজটা আরো হতে পারে সেটা হচ্ছে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তো তার এই তেল বিক্রির কোনো সম্ভাবনা নাই, তাই না? যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ, তেল বিক্রির তো সম্ভাবনা নেই। তাহলে কেন? আমেরিকার সাথে আলোচনা করেই তো মনে হয় এটা নেয়া হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা ইসরায়েলের সাথে আলোচনা করেই সে এই সিদ্ধান্ত নিচ্ছে। যে এরকম যদি হয় যে ঠিক আছে এই হরমুজ প্রণালী থেকে আমি শুধুমাত্র একটা দেশকে, ওপেকের কোনো সদস্য দেশ হরমুজ প্রণালী থেকে হচ্ছে তেল বের করতে পারবে না, ওপেকের সদস্য দেশের বাইরে যারা আছে তারা তেল বের করতে পারবে। এরকম আমেরিকা যে অবরোধ দিচ্ছে সেই অবরোধে যদি এরকম হয়, অথবা যদি এটা হয় যে ঠিক আছে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, ইরানের উপরে আরো বেশি আক্রমণ হচ্ছে এবং ইরানের উপরের এই আক্রমণে আরব দেশগুলো কেউ আমেরিকা বা ইসরায়েলের সাথে সরাসরি যোগ দিচ্ছে না, কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলছে আমি সরাসরি যোগ দেব। আর আমি এই সরাসরি যোগ দেওয়ার কারণে আমি আমার মতো করে তেল গ্যাস বিক্রি করা শুরু করে দেব। এদিকেও যেতে পারে। দেখা যাক কি হয়। সংযুক্ত আরব আমিরাত যে সিদ্ধান্তটি আজকে নিল, সে যেটা বলেছে সেটা হচ্ছে যে এটা আমার কি বলে নিজের সিদ্ধান্তের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার রাষ্ট্রের ভবিষ্যতের জন্য আমি এটা করেছি। কিন্তু এই বৈশ্বিক তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে তার এই বেরিয়ে যাওয়ার যে ঘোষণা সেটা তেল অর্থনীতির জন্য বড় একটা ধাক্কা হতে পারে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট এটাকে নিজের বড় ধরনের একটা বিজয় হিসেবে দেখতে পারেন। এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এই ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটা আমিরাত বলছে তারা তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং কৌশলগত পরিকল্পনার একটা অংশ হিসেবে এটা নিচ্ছে। এটা কোনো দেশের বিরুদ্ধে না, এটা কোনো জোটের বিরুদ্ধে না, এটা হচ্ছে তাদের নিজস্ব সিদ্ধান্ত। এটা আমিরাতের কথা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।